কাশি সারছে না, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাবার উপক্রম হচ্ছে। কেন হচ্ছে এই কাশি? কিভাবে সম্ভব এর প্রতিকার? হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে কাশি নিয়ে দু চারটে কথা বলবো। এই যে কাশিটা না, এটা শুধুমাত্র যে একটা শব্দ এমনটা না, আবার কাশিটা যে একটা রোগ সেটাও না। কাশি বেশ কতগুলো রোগের লক্ষণ উপসর্গ। কাশি একটা প্রক্রিয়া, ঠিক আছে? তো কাশিটা নিজে কোনো রোগ নয়, এটা ফার্স্ট আমাদের বুঝতে হবে। তো যে মানুষটা কাশছেন তিনি লম্বা একটা শ্বাস নিচ্ছেন। আমাদের গলায় কি আছে? এপিগ্লটিস বা গ্লটিস বলতে পারেন, যেটা শ্বাসনালী এবং খাদ্যনালীর সংযোগস্থলে অবস্থান করে। সে কিন্তু নড়াচড়া করে। এই গ্লটিসটা যখন বন্ধ হয়ে যায় তখন শ্বাসপথ রুদ্ধ হয়ে যায়, শ্বাস আর আমাদের শ্বাসনালী দিয়ে ফুসফুসে ঢুকতে পারে না। আর সেই সময় রোগী জোরে একটা শ্বাস ছাড়েন, আর হঠাৎ করে ওই গ্লটিসটা খোলার জন্য খুব জোরে দুম করে একটা বাতাস বের হয়, একটা বড় শব্দ হয়। এটাই তো কাশির মেকানিজম। কাশি হওয়া খুব স্বাভাবিক, আমাদের সকলেরই প্রায় কাশি হয়। দু একবার কাশি হওয়া অস্বাভাবিক কিছু না, তার কারণ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে সমস্ত ধূলিকণা আমরা শ্বাসের মাধ্যমে নেই, একবার দুবার কাশলে কি হয়, সেই মাধ্যমে শ্বাসপথ দিয়ে সেগুলো বেরিয়ে যেতে পারে। তাই কাশি হওয়াটা কিন্তু ভালো। কিন্তু কাশি যখন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তখন ভাবতে হয় যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে। আসুন আমরা এই কাশির মেকানিজমটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা আরেকটু ভেতরে ঢুকি। আপনাদের হাতে সময় আছে তো? একটু কিন্তু ভিডিওটা লেন্দি হতে পারে। দেখুন, আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, যেমন ধরুন গলায়, নাকে, শ্বাসনালীতে, আমাদের ফুসফুসে, বিভিন্ন জায়গায় কিন্তু কাফ রিসেপ্টর আছে। এমনকি এই কাফ রিসেপ্টর আমাদের চামড়াতেও আছে। দেখুন, রিসেপ্টর মানে হচ্ছে গ্রাহক যন্ত্র, অর্থাৎ যে যন্ত্র আমাদের শরীরের সংবাদ গ্রহণ করে তাকে গ্রাহক যন্ত্র বলে। সংবাদ আসে থেকে ব্রেন থেকে, সব সিস্টেম এখান থেকে নিয়ন্ত্রিত হয়। এবার সেই সিস্টেম থেকে যে সংবাদ আসে সেই সংবাদগুলোকে গ্রহণ করতে হবে, একটা ট্রান্সমিটারের প্রয়োজন। তো গ্রাহক যন্ত্র হচ্ছে সেই ট্রান্সমিটার বা সেই ব্যবস্থাপনা। দেখবেন অনেকের ঠান্ডা জলে চান করলে কাশি হয়, তাই তার চামড়াতে গ্রাহক যন্ত্র আছে বলেই, সিগন্যাল এখান থেকে আসছে বলেই তার কাশি হচ্ছে। আর এই কাপ রিসেপ্টর হচ্ছে একটা স্ট্রাকচার বা একটা ব্যবস্থাপনা, যেটা ইরিটেটেড হলে বা বিরক্ত হলে কাশির সৃষ্টি করে। সেটা কি হয় না, কাপ রিসেপ্টরগুলো যখন ইরিটেটেড হয় তখন তারা ব্রেনে একটা জায়গা আছে, সেখানে সিগন্যাল পাঠায়। সেখান থেকে তখন বিপরীত সিগন্যাল আসে কাপ রিসেপ্টরে, বলে তুমি কাশো। যেমন একটু আগে আমি বললাম না যে আমাদের হঠাৎ জোরে একটা শ্বাস নেওয়া, তারপর গ্লটিস বন্ধ হয়ে যাওয়া, তারপর জোরে একটা ফোর্স তৈরি হওয়া, হ্যাঁ, গ্লটিস খুলে যাওয়া, দুম করে একটা হাওয়া বেরোনো, বাতাস বেরোনো, কাশি হয়ে গেল। এটা হচ্ছে মেকানিজম। তো এই পুরো ঘটনাটা এটা নিয়ন্ত্রিত হয় পুরোপুরিভাবে আমাদের ব্রেন থেকে বা মস্তিষ্ক থেকে। তো আমাদের ব্রেনেতেও এক ধরনের কাপ সেন্টার বলে একটা জিনিস আছে, সেখানেও একটা স্ট্রাকচার আছে। সেই কাপ সেন্টারগুলো কি করে জানেন তো? ওরা বারবার ইরিটেটেড হয়ে যায়। ওরা ইরিটেটেড হতে 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 অভ্যস্ত হয়ে যায়। বডিতে যে কাপ রিসেপ্টর রয়েছে তাদেরকে বারবার ওই সিগন্যাল পাঠাতে থাকে, কাশু 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 কাশু, কাশি হয়। কিছু কিছু ক্ষেত্রে কাশছে তো কাশছেই, এরকম ঘটনা ঘটতে থাকে। তো যদি আমরা ওই কাপ সেন্টারকে ঘুম পাড়িয়ে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি তাহলে কাশি হয়তো সেরে যেতে পারে। আর এটা হচ্ছে পরবর্তী প্রক্রিয়া, যেটা আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার। এই যে কাপ রিসেপ্টরগুলো আছে না, এগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, যেমন আমাদের শরীরের ফুসফুসেই ধরুন বা শ্বাসনালীতে প্রচুর পরিমাণে থাকে। আর এই রিসেপ্টরগুলো আমাদের লাংসেও থাকে। এখন কি হয় না, এক একটা অসুখে এক এক সময় এক এক ধরনের রিসেপ্টর লাংসের এক এক জায়গায় বা শ্বাসনালীর এক এক জায়গায় এক এক ধরনের
ইরিটেশন বা স্টিমুলেশন তৈরি করে, যার ফলে কি হয় না বিভিন্ন অসুখে কিন্তু আমরা কাশির লক্ষণটা পাই। ফুসফুসের যে কোনো অসুখে কাশি হতে পারে, এছাড়াও ফুসফুস ছাড়াও অন্য কোনো অসুখের ক্ষেত্রেও কিন্তু কাশি হতে পারে। এটা আমাদের বুঝতে হবে, বুঝলেন তো? এটা যদি না বোঝা যায় তাহলে কাশি ভালো করা কিন্তু মুশকিল। আর এই যে কাফ রিসেপ্টরগুলো বারবার স্টিমুলেটেড হচ্ছে, ইরিটেটেড হচ্ছে, হ্যাঁ, বারবার তারা সংবেদনশীল হয়ে পড়ছে বা বিরক্ত হচ্ছে, এরও কিন্তু কিছু ব্যাপার আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু মানুষ আছেন যারা কাশছেন, কেসেই চলেছেন, কাশি আর তার থামছে না। এমনকি কাশতে কাশতে তিনি অজ্ঞানও হয়ে যাচ্ছেন। ভেরি ডেঞ্জারাস। তাকে ওষুধ দেওয়া হচ্ছে, কিছুতেই কাশি কমছে না। আমাদের ভাবায় যে কাশিটার উৎপত্তি স্থল কোথায়, কেন কাশি হচ্ছে, কেন থামতে চাইছে না। সম্ভবত কোন ধরনের রিসেপ্টর ইরিটেটেড হচ্ছে বা স্টিমুলেট হচ্ছে যার জন্য কাশি কমছে না। এখানে আরেকটু বোঝার ব্যাপার আছে। ধরুন একই কাজ যদি আমরা রোজ করি, যেমন ধরুন আমরা রোজ সকালবেলা ব্রাশ করি, দাঁত মাজি। যদি কোনোদিন আমরা ব্রাশ না করি সকালবেলা ঘুম থেকে উঠে, আমাদের সারাদিন শরীরটা যেন একটু বিরক্তি বিরক্তি ভাব লাগে, তাই না? তাই কাশতে কাশতে আমাদের ব্রেনের কাপ সেন্টারগুলো এমন এমন মেসেজ পাঠায় আমাদের শরীরের যে কাপ রিসেপ্টর রয়েছে সেগুলোতে, যাতে করে তাদের কাশি হচ্ছে না এটা যেন তাদের কাছে একটা অস্বাভাবিক ব্যাপার। তারা কাশতেই পছন্দ করছে, এটা তাদের অভ্যাস হয়ে গেছে। কাপ সেন্টার এই যে কাশি তৈরি করার জন্য কাপ রিসেপ্টরকে সিগন্যাল পাঠানো, ওদের ক্ষেপে যাওয়া, এটারও কিন্তু একটা ব্যাপার আছে। এগুলোর জন্য তাদের একটা থ্রেশহোল্ড থাকে, হ্যাঁ, যেটা কমে যায়। যদি সিগন্যাল পাঠানোর ব্যবস্থাপনায় কোনো ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু কাশি কোনোভাবেই থামতে চাইবে না। আবার ধরুন কারো কাশির কারণ চলে গেছে, রোগ ভালো হয়ে গেছে। আপনি প্রথমে দেখেছিলেন যে ব্যক্তিটির ফুসফুসে সংক্রমণ রয়েছে, বা টিবি হয়েছে, বা অন্য কোনো সংক্রমণ বা অন্য কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ হয়েছিল যার জন্য তার কাশি হয়েছিল। সে কারণটা চলে গেছে, কিন্তু তার কাশি থামছে না। তার কারণ কি? তার কারণ ওই জায়গায় না, রিসেপ্টরগুলোর জায়গায় একটা ইলেকট্রিকের মতো একটা সার্কিট তৈরি হয়, যে সার্কিটটা নিজেকেই নিজে স্টিমুলেট করতে থাকে। যেখানে সার্কিট তৈরি হলো, তার লোকাল যে এরিয়াতে কিছু রিফ্লেক্স তৈরি হয় এবং এটাকে ডাক্তারি ভাষায় অ্যান্টিডোমিক রিফ্লেক্স বলে। কাশি হলেই সাধারণ মানুষ ভাবেন যে ওরে বাবা নিউমোনিয়া হয়ে গেল না তো, আরে টিবি বা এরকম কিছু হয়ে গেল না তো। যাদের বয়স হয়েছে বা যারা একটু ধূমপান করেন তারা ভাবেন ক্যান্সার ট্যান্সার হয়ে গেল না তো। তো কাশি হলে কিন্তু অনেক চিন্তার ব্যাপার, তাই না? আবার দেখবেন অ্যালার্জির জন্যও কাশি হয়, কিন্তু আপনারা জেনে রাখুন যে এই অ্যালার্জির কারণেও অ্যাজমা হয়। দেখবেন যে অনেক সময় নাক দিয়ে জল ঝরছে, একটু আধটু অল্প স্বল্প কাশি হচ্ছে, একে আমরা পোস্ট নেজাল ড্রিপ বলি ডাক্তারি ভাষায়, বা যেটা হলো অ্যালার্জিক রাইনাইটিস। তাদের কিন্তু কাশির সাথে অ্যাজমা লুকিয়ে থাকতে পারে, শ্বাসকষ্ট লুকিয়ে থাকতে পারে। আবার ধরুন যাদের এরকম অ্যাজমা রয়েছে তাদের কিছু কিছু ব্যক্তির শুধুমাত্র কাশি দিয়েই তাদের লক্ষণ প্রকাশ পায়, যাকে ডাক্তারি ভাষায় কাপ ভ্যারিয়েন্ট অ্যাজমা বলা হয়। অনেকে বলেন যে কই আমার তো শাঁসা শোঁ শোঁ কুকু আওয়াজ তো হয় না, তাহলে আমার কি করে অ্যাজমা হলো? তা না, এই কাশিটাই হলো অ্যাজমার লক্ষণ। আমাদের কাপ ভ্যারিয়েন্ট অ্যাজমাতেও কাশি হতে পারে। তাহলে দেখুন আমরা কাশির দুটো বড় কারণ কিন্তু আলোচনা করে ফেললাম। আবার কিছু কিছু কাশি আছে যেগুলো ফুসফুসের কারণেই নয়। দেখবেন যারা একটু বাইরের খাবার খান বা তেল ঝাল মশলাযুক্ত খাবার খান, তাদের ক্ষেত্রে কি হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বলে একটা রোগ হয়। স্বাভাবিক প্রক্রিয়াটা হচ্ছে আমরা যখন খাবার খাই আমাদের খাবার খাদ্যনালী দিয়ে বা ইসোফেজিয়াস দিয়ে একেবারে পাকস্থলীতে যায়, সেখান থেকে অন্ত্রে চলে যায়। কিন্তু যাদের এই রোগটা আছে, রিফ্লাক্স সিনড্রোম যাদের আছে, মাঝে মাঝে গলা বুক জ্বালা করে, মুখ দিয়ে জল বেরিয়ে আসতে পারে, অনেক ক্ষেত্রে বমি হয়ে যায়, অনেক ক্ষেত্রে খাদ্য বস্তু যা খেলো সেগুলো নিচের দিকে না নেবে উপর দিকে উঠে আসে ইসোফেগাস দিয়ে। এটাকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বলে। অ্যান্টি রিফ্লাক্স এজেন্ট বা অ্যান্টি রিফ্লাক্স ড্রাগ দিলে হঠাৎ করে তাদের কাশি কমে যায়। অদ্ভুত ব্যাপার। তাই আমাদের প্রত্যেকটা রোগীকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে।
ইতিহাস নিতে হবে। আবার কাশি কিন্তু শব্দ দিয়েও বুঝিয়ে দেয় যে কোথা থেকে আসছে। কাশির চরিত্র বুঝিয়ে দেয় যে এর উৎসস্থল কোথায়, কোন ধরনের অসুখে এরকম কাশি হয়। আবার দেখবেন যারা বহুদিন ধরে ধূমপান করেন তাদের স্মোকার্স কাপ বলে এক ধরনের কাশি হয়। দেখবেন যে তাদের সারা বছর একটা সর্দি, সারা বছর একটা ঘনঘনে কাশি লেগেই থাকে। এদেরকেও কিন্তু ভালো করে ইনভেস্টিগেট করতে হয়, কারণ ক্রনিক যারা ধূমপান করেন, ক্রনিক স্মোকার, তাদের কিন্তু অনেক কিছু হতে পারে, যেমন তাদের সিওপিডি হতে পারে, তাদের লাং ক্যান্সার হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কাশি নাও হতে পারে, কাশি ছাড়াও কিন্তু তাদের সিওপিডি বা লাং ক্যান্সার থাকতে পারে। সুতরাং সব ক্ষেত্রে যে কাশি হবেই এমনটা নয়, বা কাশি হবে না এমনটাও নয়। আবার ধরুন ফুসফুসে বা শ্বাসনালীতে যদি কোনো টিউমার হয় সেক্ষেত্রেও কাশি হতে পারে। ধরুন একজনের খুব কাশি হচ্ছে, হ্যাঁ, তো তার একটা ঘুষঘুষে জ্বরও হচ্ছে, প্রচণ্ড কাশছেন, দেখা যাবে যে তার ফুসফুসে জল জমেছে বা প্লুরাল এফিউশন, যাকে ডাক্তারি ভাষায় প্লুরেসি বলা হয়, তার জন্য তার কাশি হচ্ছে। সে জ্বরটাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু কাশিটাকে পাত্তা দিচ্ছে, কাশিটাকে নিয়ে ভাবছে। দেখা গেল তার ফুসফুসের জলটা বার করে দেওয়া হলো, কাশি কমে গেল। এবং সেক্ষেত্রে কি হচ্ছিল না, ফুসফুসের মধ্যে অবস্থিত যে কাপ রিসেপ্টর আছে তারা ইরিটেটেড হচ্ছিল জল জমার কারণে, কারণটা চলে গেল, কাশিটাও কমে গেল। অনেক ক্ষেত্রে এমনটা নাও হতে পারে, আমি বলেছি কারণ চলে যাওয়ার পরেও সেই ইরিটেশনটা থেকে যায়। আমাদের মস্তিষ্কের কাপ সেন্টার ওই সিগন্যাল পাঠাতেই থাকে, কাশো কাশো কাশো। সেক্ষেত্রেও ভালো করে ভাবতে হবে বিষয়টা, যে আমার রোগ ভালো হয়ে গেল তবু কেন কাশি কমছে না। তাই এইভাবেই ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে কাশি কেন হয়েছে, আর কারণ বুঝতে পারলে ডাক্তারবাবুরা চিকিৎসা করেন। এবার আমি একটু অন্যদিকে যাচ্ছি। রাত্রিবেলা কাশি, ভোরবেলা কাশি, মারাত্মক ক্ষতি হতে পারে। যাদের রাত্রিবেলা বা ভোরের দিকে কাশি হয় তাদের দুটো তিনটে জিনিস বা দুটো তিনটে রোগ হবার সম্ভাবনা বেশি থাকে, যার মধ্যে এক নম্বর আমি আগে বলেছি পোস্ট ন্যাজাল ড্রিপ বা অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমা, তার কারণে হতে পারে। সেকেন্ড থিং হচ্ছে কাপ ভ্যারিয়েন্ট অ্যাজমা, তার কারণে কাশি হতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে সিওপিডি থাকলে ভোরের দিকে বা রাতের দিকে কাশি হতে পারে। এদের ক্ষেত্রে কি হয়, সারা রাত ধরে সিক্রেশন জমে, শ্বাসনালীর পথে সিক্রেশন জমে বা তরল জমে বা সর্দি জমে, কেসে 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 ভোরের দিকে সেই কাশিটা যখন কফ আকারে বের হয় তখন তার একটা আরাম হয়। আর একটা কাশি আছে যেটাকে আমরা গুরুত্ব দিই না, সেটা হচ্ছে হার্ট ফেলিওরের কাশি। এটাও কিন্তু ভোরবেলার দিকে হয়, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য দেখবেন যে অনেক ডাক্তারবাবুরা আছেন, খুব ভালো ডাক্তারবাবু যারা, তারা রোগীকে সময় দেন, অনেকক্ষণ ধরে দেখেন, রোগীর চোখ মুখ দেখেন, রোগীকে পর্যবেক্ষণ করেন, রোগীর ইতিহাস নেন, সেখানেই কিন্তু অর্ধেক রোগ ধরা পড়ে যায়। এটা বলতে গেলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পোস্ট ন্যাজাল ড্রিপ বা আপার এয়ারওয়ে কাপ সিনড্রোম। সেটা কি, আমাদের যে ইএনটি সেকশন আছে, নাক কান গলা, এখান থেকেও কাশি হয়। সাইনোসাইটিস, রাইনোসাইটিস, ফ্যারিংস, ল্যারিংস, এগুলো সবই আপার এয়ারওয়ে কাপ সিনড্রোমের এক একটা অংশ। কারণ কাপ রিসেপ্টর গলাতেও আছে, নাকেতেও আছে, যেগুলোতে ইরিটেশন হলেও কিন্তু কাশি হয়। আর এইসব রোগীদের কাশি দীর্ঘদিন ধরে চলতে থাকে। এবং এটা লক্ষ্য করা যায় যে তারা যখন একটু গরম জল খান, কুসুম কুসুম গরম জল খান, তাদের কাশিটা কিন্তু কমে যায়। আরেকটা আছে যেটা হচ্ছে কাপ হাইপার সেন্সিটিভিটি। সেটা কি, ওই যে ব্রেনের কাপ সেন্টার আছে, ও ব্যাটা খেপে গেছে, খেপে আছে, হ্যাঁ, সবসময় সিগন্যাল পাঠাতেই থাকছে এবং কন্টিনিউয়াস খেপে গিয়ে বলছে কাশো কাশো কাশো, কারণ নেই তাও বলছে কাশো। তাই লোকালি যেমন কোনো কারণ নেই, অসুখ সেরে গেছে তাও কাশি হচ্ছে, সেন্ট্রালিও কোনো কারণ নেই, অথচ তার কাশি হচ্ছে। তো এরকম হলে ব্রেনের কাপ রিসেপ্টরগুলোকে ঘুম পাড়িয়ে দিতে হয়। এগুলো খুব কঠিন ইস্যু, বুঝতে পারছেন তো। মানে কাশি সত্যি সত্যি অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ডাক্তারবাবুদেরও কিন্তু ঘোল খাইয়ে দিতে পারে। আর সেখানে আপনি দোকান থেকে বলে কাপ সিরাপ কিনে খাচ্ছেন। ধরুন
ধরুন একটা লোকের অ্যাজমা হয়েছে, তাকে আপনি কি দেবেন? তাকে আপনাকে ব্রঙ্কোডায়ালেটর দিতে হবে। আপনি যে কাপ সিরাপ খেলেন সেটা তো কাপ সাপ্রেশন হতে পারে, সে তো কাশিকে কমিয়ে দেবে, দাবিয়ে দেবে, তাকে চেপে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনার দরকার কাশিটাকে তোলার। তো এরকম ওষুধ খেলে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে, উল্টো হয়ে যাবে, বুঝলেন তো? হয় আপনাকে কাশি বসাতে হবে, নয় কাশি তুলতে হবে। তো আপনার যদি চয়েসটা ঠিক না থাকে, হিতে বিপরীত হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আমি একজন গ্রামীণ চিকিৎসক হয়ে আপনাদের আজকে এই কথা বলে গেলাম। গরিবের কথা তো বাসি হলে সত্যি হয়। আমি চাই না আপনি কোনো সমস্যায় পড়েন। এখন কাশি কমাতে ইনহেলার এর ব্যবহারও আছে, বিভিন্ন ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা যেতেই পারে। কাশতে কাশতে মানুষ দুম করে পড়ে যায়, দেখেছেন? এটাকে কাপ সিনকোপ বলা হয়। অর্থাৎ এরকমও রোগী দেখা যায় যারা কাশতে কাশতে দুম করে পড়ে গেলেন, মাথায় আঘাত লাগলো, হ্যাঁ, মাথার ভেতরে রক্ত জমাট বেঁধে গেল বা রক্তক্ষরণ হয়ে গেল, যেটাকে ডাক্তারি ভাষায় সাবডিউরাল হেমাটোমা বলা হয়। খুব মারাত্মক একটা পরিস্থিতি তৈরি হতে পারে, মানুষের জীবন চলে যায়। অনেক ক্ষেত্রে আমার মায়েদের কাশতে কাশতে কিন্তু ইউরিন হয়ে যায়, যেটা তাদের পক্ষে খুব অস্বস্তিকর একটা ব্যাপার। অনেকের আবার কাশতে কাশতে চোখের নিচে রক্ত জমাট বেঁধে চোখটা কালো হয়ে যায়। অনেকের আবার কাশতে কাশতে হার্নিয়া হয়ে যায়। আপনি যখন লাগাতার কাশছেন, হ্যাঁ, মানে কাশি আপনার কিছুতে কমছে না, ছাড়ছে না, কাশছেন কাশছেন এই কাশছেন, আমি কিন্তু শ্বাস নিলাম, আপনি শ্বাস নিতে পারছেন না, গ্লটিস বন্ধ হয়ে গেছে। তখন কি হলো? শ্বাস যখন নিতে পারছেন না, অক্সিজেন যাচ্ছে না, ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না, ব্রেন ডেথ হতে পারে। দুম করে আপনি পড়ে যেতে পারেন যেখানে সেখানে। আপনি যখন পড়ে যাচ্ছেন, আপনি কিন্তু নিয়ন্ত্রণহীন, কোথায় পড়বেন জানেন না, খুব ডেঞ্জারাস, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আবার অনেক কাশি আছে যেগুলো নাক আর কানের সঙ্গে সম্পর্কিত। জানেন, আমাদের নাকের সাথে কানের একটা অদ্ভুত যোগাযোগ আছে। কান থেকে একটা নল আমাদের নাক পর্যন্ত এসেছে। তো অনেক ক্ষেত্রে কি হয়, এই যে নলটা এসেছে, নাকের কাছে যে নলের মুখটা আছে, এখানে অনেকগুলো লিম্ফ গ্ল্যান্ড বসে আছে, ছোট 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 ছোট। তো সেই লিম্ফ গ্ল্যান্ডগুলো কোনো রকম ইনফেকশনের কারণেই হোক, বা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেই হোক, বা রাইনাইটিসের কারণে হোক, সেগুলো ফুলে যায়, যার ফলে কি হয় না, এই নলের যে সামনের অংশটা, এটা বন্ধ হয়ে যায়। তখন এই নলের মধ্য দিয়ে যে বাতাস কানে পৌঁছায়, সেই বাতাসটা পৌঁছতে পারে না, ইমব্যালেন্স তৈরি হয় বাতাসের, এবং তখন কানে ব্যথা হয়। অনেক সময় কান দিয়েও জল বের হয়, নাকে যেমন জল বের হয় সেরকম কান দিয়েও এই সিক্রেশনটা বের হয়। সেটাকে কানে পুঁজ হওয়া বলে। যে ডাক্তারবাবু, আমার সর্দি হয়েছে, প্রতিবার সর্দি হলেই কিন্তু আমার কানে পুঁজ হয়ে যায়। এই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে। অনেক সময় আমাদের সাইনাসগুলোতে ইনফেকশন হয়, আমাদের মাথা ভারী হয়ে যায়, মাথার যন্ত্রণা করে, সেখানে ইনফেকশন হলে জ্বর হয়, আমরা বলি না যে সাইনোসাইটিস হয়েছে। তো এগুলোই ঘটনা। আর একটা ঘটনা হয়, সেটা কি না, কাশতে কাশতে আমাদের শরীরের প্রেশার বেড়ে যেতে পারে, এবং সেই প্রেশারটা আমাদের শরীর থেকে মাথার মধ্যে ট্রান্সফার হয়, যার ফলে দেখবেন অনেকে বলে কাশতে কাশলে আমার মাথা ফেটে যাচ্ছে, মাথার যন্ত্রণায় মাথা খসে যাচ্ছে। তো এই ঘটনাটাও ঘটে, এটা খুব কমন, বুঝলেন তো? তো এসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আমার মায়ের রান্নাঘরে বেশ কিছু ওষুধ আছে, যেগুলো কিন্তু প্রাথমিকভাবে কাশি কমিয়ে দিতে পারে। যেমন ধরুন, অনেক মা ঠাকুমারা বলে থাকেন মুখে একটু আদা রাখ, হ্যাঁ, মুখে দিয়ে একটু লবঙ্গ রাখ, বা তারা অনেক সময় করেন কি, ওই মধু, তারপর তুলসী পাতা, এসব দিয়ে কাপ সিরাপ তৈরি করে দেন। এগুলো খুব উপকারী, এগুলো করা যেতেই পারে। তবে আমার মনে হয় মা কাকিমাদের টোটকা মানুন, অসুবিধা নেই, কিন্তু একবার ডাক্তার দেখিয়ে নিন। অনেকে আমি দেখেছি যে কাশি কমানোর জন্য গরম জলের ভাপ নেন, ভেপোরাইজ করেন। তো আমার মনে হয় যে যাদের কাশি হচ্ছে এবং কাশির সাথে কফ উঠছে, তারা কিন্তু এই গরম জলের ভাপ নিয়ে হঠাৎ করে কাশিটাকে বসিয়ে দিতে যাবেন না, বসে যেতে পারে কাশি। তো কাশির সাথে যদি কফ ওঠে, কেসে কেসে কফটাকে উঠিয়ে দেওয়াই ভালো।
আর যাদের কাশি কিছুতেই কমতে চাইছে না, মানে তাদের কাপ রিসেপ্টরগুলো ক্ষেপে গেছে, হ্যাঁ, এবং তাদের থ্রেশহোল্ডটা কমে গেছে, যার ফলে তাদের শুকনো কাশি হচ্ছে, যাদের ক্ষেত্রে কফ উঠছে না, তাদের ক্ষেত্রে কিন্তু গরম জলের ভাব নিলে বিপদ হতে পারে। বরং আমার মনে হয় সেক্ষেত্রে আপনি একটু গরম জলে গার্গল করতে পারেন, কুলকুচি করতে পারেন, এবং এক্ষেত্রে ওষুধ হিসাবে কাপ সাপ্রেসেন্ট দেওয়া যেতে পারে, অর্থাৎ কাশিকে বসিয়ে দেবার ওষুধ দিতে হয়। আসলে কাশির আরেকটা বড় কারণ হচ্ছে আপার এয়ারওয়ে কাপ ইরিটেশন এবং ইনফেকশন, যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত কারণেও কিন্তু এই সংক্রমণ বা ইনফেকশন হতে পারে। করোনা ভাইরাস, রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলোর কারণে আমাদের ফুসফুসে সংক্রমণ হয়, নিউমোনিয়া হতে পারে, অ্যাকিউট ব্রঙ্কাইটিস হতে পারে, সিওপিডি হতে পারে। এগুলো ব্যাকটেরিয়াল বা ভাইরাল কারণে হতে পারে, এবং এগুলো সব এয়ারবর্ন ইনফেকশন, এগুলো সব ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এই রোগগুলো ছড়িয়ে পড়ে। তাই আমি বলবো যারা একটু বয়স্ক মানুষ বা কম বয়সের শিশু, তারা যদি ভিড়ভাট্টায় যান, তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তো যদি আপনার এরকম কোনো ইতিহাস থাকে যে কোনো রকম বিশেষ সিজনে বা মরশুমে বা বিশেষ কোনো ঘটনায় আপনার কাশি হয়, তাহলে আপনি সেগুলোকে অ্যাভয়েড করুন, অথবা সেগুলো হওয়ার আগেই আপনি ডক্টরের সাথে পরামর্শ করুন। এগুলো করতে পারেন বাড়িতে মা কাকিমাদের দেওয়া টোটকাগুলো, যেমন মুখে একটু আদা, লবঙ্গ এগুলো রাখতে পারেন, কাশি অনেক কমে। কাপ সিরাপ বানিয়ে খেতে পারেন, একটু গরম জলে ঘড়ঘড়া করতে পারেন। এগুলো ঘরোয়া টোটকা, এগুলো আপনি করতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি, কারণ আমি বলে এসেছি, আপনারা জেনে গেছেন যে কাশি কোনো রোগ না। কাশি হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, যেগুলো আমরা সাধারণ মানুষ অতটা বুঝি না। আর আমরা বর্তমান দিনে যেটা লক্ষ্য করছি না, খুব মারাত্মক। যেমন ধরুন, আমরা দেখছি দুমদাম অ্যান্টিবায়োটিক্স ইউজ হচ্ছে। এগুলো ব্যবহার করার কোনো যৌক্তিকতা নেই। কাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম মেজরিটি অফ কাফে অ্যান্টিবায়োটিক্সের কিন্তু কোনো রোল নেই। যেমন ধরুন, একটা লোকের অ্যাজমা হয়েছে, তাকে আপনি অ্যান্টিবায়োটিক্স কেন দেবেন? কি কাজ করবে অ্যান্টিবায়োটিক্স অ্যাজমাতে? একটা লোকের পোস্ট নেজাল ড্রিপ, তাতে অ্যান্টিবায়োটিক্স লাগবে না। একটা লোকের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়েছে, তাতে অ্যান্টিবায়োটিক লাগবে না। কারো আপার এয়ারওয়ে কাপ সিনড্রোম হয়েছে, সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো প্রশ্নই নেই, তবুও অ্যান্টিবায়োটিক্স। আপনাকে কেউ অ্যান্টিবায়োটিক্স দিল, কোর্সটা বলে দিয়েছেন যে এটা আপনাকে 5 দিন বা 7 দিন বা 10 দিন খেতেই হবে। আপনি কি করলেন? অ্যাজিথ্রোমাইসিন দিয়েছে 5টা কি 6টা, 6 দিন খেতে বলেছে, আপনি 2 দিন খেয়ে বন্ধ করে দিলেন, রেজিস্ট্যান্স হয়ে গেল। আপনি যে সমাজের কত বড় ক্ষতি করছেন আপনি নিজেও জানেন না। ওই অ্যান্টিবায়োটিক্সটা যখন রেজিস্ট্যান্স হলো, এক তো পরবর্তীকালে আপনার ওই অ্যান্টিবায়োটিক্সটা ওই রোগের ক্ষেত্রে আর কাজ করবে না। সেকেন্ডলি, আপনি ওই রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিকটা ড্রপলেটের মাধ্যমে পরিবেশে ছড়াবেন। আপনি আপনার নিজের পরিবারের কথা ভাবুন। আপনার পরিবারে তো বাবা মা আছেন, ছোট ছোট শিশু আছে। আপনার পরিবারে আপনি হাঁচি কাশি দেন, রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক্সটা কিন্তু বেরোয়, তাদের মধ্যেও ঢুকে যায়, তারাও সেই অ্যান্টিবায়োটিকগুলোতে রেজিস্ট্যান্স হয়ে যায়। পরবর্তীকালে তাদের যদি কোনো রোগ হয়, সেই অ্যান্টিবায়োটিক্স ডাক্তারবাবু যতই দিক না কেন, আর কাজ হবে না। এটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। এটা ভাবতে হবে আপনাদের। তাই এগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে, ভালো করে বিচার করতে হবে। একটা লোকের ধরুন প্রচুর সিক্রেশন আছে, সর্দি বেরোচ্ছে, তাকে আপনি এমন ওষুধ দিলেন যে সিক্রেশনটাই বন্ধ হয়ে গেল। এই সিক্রেশনটা ফুসফুসে গিয়ে জমে গেল, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। তাই আপনাকে ভাবতে হবে আপনি কাশি বসাবেন না তুলবেন। একটু সচেতন হন। আশা করি আমি আপনাদের কাশি সম্বন্ধে এবং এই যে কাশিকে নিয়ে এত ব্যবসা, ওষুধের ব্যবসা, সেটাকে কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, একটু সচেতন করতে পেরেছি। আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে
অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন। নমস্কার।